1947 সালে দেশভাগ শুধু ভারতীয় উপমহাদেশের মানচিত্রই বদলে দেয়নি, বদলে দিয়েছিল লাখো মানুষের জীবন। সে সময় হাজার হাজার সাধারণ মানুষের পাশাপাশি বহু জমিদার পরিবার তাদের শত শত বছরের বাসস্থান, প্রাসাদ এবং বিশাল সম্পত্তি ছেড়ে পূর্ব বাংলা থেকে ভারতে বা অন্যত্র চলে যান। কিন্তু প্রশ্ন হলো, তারা কি শুধু ধর্মের কারণে চলে গিয়েছিলেন, নাকি এর পেছনে ছিল আরও বড় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণ? দেশভাগের অনেক আগেই বাংলার বিভিন্ন অঞ্চলে কিছু জমিদারের বিরুদ্ধে কৃষকের ক্ষোভ জমতে শুরু হয়েছিল। অতিরিক্ত খাজনা আদায়, প্রজাদের উপর নির্যাতন, উচ্ছেদ, জোরপূর্বক শ্রম এবং নানা ধরনের শোষণের অভিযোগে কিছু জমিদার সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠেন। তবে এটাও মনে রাখা জরুরি, সব জমিদার একরকম ছিলেন না। অনেক জমিদার স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, রাস্তা ও দাতব্য প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন। ব্রিটিশ শাসনের শেষ দিকে কৃষক আন্দোলন আরও শক্তিশালী হতে থাকে। দেশভাগের পর জমিদারদের রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে গেলে কিছু এলাকায় জনরোষ বাড়ে। প্রতিশোধের আশঙ্কা এবং নিরাপত্তাহীনতার কারণে কিছু জমিদার পরিবার দ্রুত পূর্ব বাংলা ছেড়ে ভারতে চলে যায়। তবে এটি সব জমিদারের ক্ষেত্রে ঘটেনি। অনেক জমিদার পূর্ব পাকিস্তানেই থেকে যান এবং নতুন বাস্তবতার সঙ্গে নিজেদের জীবন মানিয়ে নেন। 1793 সালে ব্রিটিশ সরকার পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। এর মাধ্যমে জমিদারদের বিশাল এলাকা খাজনা আদায়ের অধিকার দেওয়া হয়। জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করে, তবে তার একটি অংশ ব্রিটিশ সরকারের কাছে জমা দিতেন। সময়ের সঙ্গে সঙ্গে অনেক জমিদার বিপুল ধন সম্পদ ও ক্ষমতার অধিকারী হয়। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়, ভারত এবং পাকিস্তান। পূর্ব বাংলা হয়ে যায় পূর্ব পাকিস্তান। দেশ ভাগের সময় ব্যাপক জনসংখ্যা স্থানান্তর, সাম্প্রদায়িক উত্তেজনা এবং রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়। অনেক হিন্দু 1950 সালের আইন অনুযায়ী সরকার জমিদারদের কাছ থেকে খাজনা আদায়ের অধিকার কেড়ে নেয়, ফলে তাদের সবচেয়ে বড় আয়ের উৎস বন্ধ হয়ে যায়। চতুর্থত, অর্থনৈতিক সংকট। বড় বড় প্রাসাদ, কর্মচারী এবং বিশাল জীবনযাত্রার ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষে আর সম্ভব ছিল না। ফলে অনেকে সম্পত্তি বিক্রি করে বা সবকিছু ফেলে দেশ ছেড়ে চলে যান। সব জমিদাররা কি চলে গিয়েছিলেন? না, এটি একটি ভুল ধারণা। অনেক জমিদার পূর্ব পাকিস্তানি থেকে যান। কেউ ব্যবসা করেন, কেউ রাজনীতিতে যোগ দেন, কেউ সাধারণ নাগরিক হিসেবে নতুন জীবন শুরু করেন। অর্থাৎ সবাই দেশ ছেড়ে পালিয়ে যাননি। জমিদারদের সম্পত্তি পরবর্তীতে কি হয়, এই নিয়ে আরেকটি মতভেদ রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অধিকাংশ জমিদার সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। অনেক জমিদার বাড়ি, স্কুল, কলেজ, সরকারি অফিস কিংবা জাদুঘরে পরিণত হয়। আবার অনেক ঐতিহাসিক প্রাসাদ দীর্ঘদিন অবহেলায় ধ্বংস হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার ফলে কৃষকরা সরাসরি রাষ্ট্রের সঙ্গে ভূমি সম্পর্ক স্থাপন করতে পারেন। আগের মতো জমিদারদের মাধ্যমে খাজনা দেওয়ার ব্যবস্থা ধীরে ধীরে শেষ হয়ে যায়। এর ফলে ভূমি সংস্কারের নতুন যুগের সূচনা হয় এবং কৃষকদের অধিকার আগের তুলনায় শক্তিশালী হয়ে ওঠে। বাংলাদেশের বিভিন্ন জেলায় এখনও অসংখ্য জমিদার বাড়ি টিকে আছে। নাটোর, পুঠিয়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে এসব ঐতিহাসিক স্থাপনা আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিছু ভবন সংরক্ষিত হলেও অনেক স্থাপনা অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়ে যায়। সর্বশেষ আমরা এটাই বলতে পারি, দেশভাগের পর জমিদারদের চলে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করেছিল। কিছু এলাকায় অত্যাচারী জমিদারের বিরুদ্ধে জনরোষ ছিল, সাম্প্রদায়িক উত্তেজনা ও নিরাপত্তাহীনতা ছিল, রাজনৈতিক পরিবর্তন ছিল, জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পিছনে একটি কারণ ছিল, অর্থনৈতিক সংকটও ছিল। সব মিলিয়ে বহু জমিদার পরিবার পূর্ব বাংলা ছেড়ে চলে যায়। তবে ইতিহাসের সত্য হলো, সব জমিদার অত্যাচারী ছিলেন না, আর সবাই দেশ ছেড়ে পালিয়েও যাননি। ইতিহাসকে বুঝতে হলে আবেগ নয়, প্রমাণ, তথ্যের ভিত্তিতে বিচার করা সবথেকে বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ঐতিহাসিক আর তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ত্রিপাথিক বাংলার সঙ্গেই থাকবেন।